গল্প সফরের বিশেষ নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের বিশালগড়ের দুঃশাসন। বিশালগড়ের অভিশপ্ত দুর্গে বন্দি বিনয়। পরে পরে সে এমন কিছু অপার্থিব, অমানুষিক, ভয়ঙ্কর দৃশ্য দেখে যা তার হৃদয় পর্যন্ত আতঙ্কে পরিপূর্ণ করে তোলে। বিনয় বুঝতে পারে রাজা রুদ্রপ্রতাপ মানুষ নন, বরং মানুষরূপী কোনো এক হিংস্র জন্তু। সে জানতে পারে তার মৃত্যু ঘনিয়ে আসছে। রাজাকে মারার চেষ্টা করে বিনয়, কিন্তু পারে না। বহু কষ্টে সে ওই দুর্গ থেকে বেরিয়ে আসে। তারপর বিশালগড়ের দুঃশাসন, তৃতীয় পর্ব। অবিনাশবাবু একজন রীতিমতো মজলিসি লোক। কর্নওয়ালিস স্ট্রিটের উপরে ছিল তার বসত বাড়িখানি। সেইখানে রোজ সন্ধ্যায় তার বৈঠকখানায় হতো নানা শ্রেণীর লোকের আগমন, এবং রোজই সেখানে তপ্ত পেয়ালার গরম চায়ের ধোঁয়ার সঙ্গে মিশত সিগারেট বা গড়গড়ার ঘূর্ণায়মান ধূম্র রাশি। তার উপরে প্রতিদিন যে যৎকিঞ্চিত জলখাবারের ব্যবস্থা হতো না, অবিনাশবাবু সম্বন্ধে এমন অভিযোগও করা যায় না। অবিনাশবাবু 50-এর ওপারে গিয়ে পড়েছেন, অর্থাৎ তাকে বৃদ্ধ বললেও তিনি আপত্তি করতে পারবেন না। যদিও তার মাথার চুল ও ঠোঁটের উপরকার গোঁফ জোড়াটি এখনো বক্কতার উপরে দাবি করতে পারে না। তার দেহ এখনো আছে দস্তুর মতো কর্মঠ এবং বলিষ্ঠ। তার পিতা পরলোকে যাওয়ার সময় ইহলোকে এমন কিছু রেখে গিয়েছেন যার মহিমায় অবিনাশবাবুকে কোনোদিন ভাবতে হয়নি ভাত কাপড়ের দুর্ভাবনা। সংসারে ভাবনাও জলাঞ্জলি দিতে পেরেছেন, কারণ আজ পর্যন্ত তিনি সুদূরে পরিহার করে এসেছেন বিবাহ নামক সুপ্রসিদ্ধ উপদ্রব্যটা। বিয়ের পর রাঙাবউ আসা ব্যাপারটা নিতান্ত মন্দ নয়, তবে ওই পর্যন্ত। তারপর আসতে শুরু করে যখন পুত্র কন্যার প্রবল বন্যা, ব্যাপারটা তখন গুরুতর হয়ে উঠবার উপক্রম করে। তারপরে সেই সূত্রে আসে যে কত রকম বিপদ, বিভ্রাট ও বিভীষিকা। এখানে তার তালিকা দাখিল করবার দরকার নেই। অতএব আপনারা খালি এটুকুই জেনে খুশি থাকুন, অবিনাশবাবুর গৃহস্থালিতে তিনি নিজেই হচ্ছেন এক এবং অদ্বিতীয়। কিন্তু তার বৈঠকখানায় রোজ যে আসরটি বসে, তার প্রতি তার অনুরাগের সীমা নেই। এই আসরের মাঝখানটিতে বসতে পারলেই তিনি ছাড়তে পারেন আরামের নিঃশ্বাস। প্রায় মধ্যরাত্রি পর্যন্ত রোজই সেখানে চলে তাস, দাবা, পাশা খেলা এবং গোটা দুনিয়াকে নিয়ে উত্তপ্ত বা অল্পতপ্ত বা অতি শান্ত আলোচনা। সন্ধ্যা ও প্রথম রাত্রিটা এইভাবে না কাটালে তার উপরে দয়া করতেন না নিদ্রা দেবী। অবিনাশবাবুর আর একটি শখ হচ্ছে প্রেততত্ত্ব নিয়ে গবেষণা। এই বিষয় নিয়ে হাতে নাতে পরীক্ষা করে নানা পত্রপত্রিকায় তিনি প্রকাশ করেছেন অসংখ্য প্রবন্ধ। বাংলায় ও বাংলার বাইরেও প্রথম শ্রেণীর প্রেততত্ত্ববিদ বলে অবিনাশবাবুর খ্যাতি বিশেষভাবে ছড়িয়ে পড়েছে। এ সম্বন্ধে কারুর কোনো জিজ্ঞাসা থাকলেই জবাব খোঁজবার জন্যে তিনি হতেন অবিনাশবাবুর দ্বারস্থ। এই জিজ্ঞাসুদের জন্যে অবিনাশবাবু প্রতিদিনই অনেকটা সময় ব্যয় করতে বাধ্য হন। সেদিন সকালবেলায় বৈঠকখানায় প্রবেশ করে অবিনাশবাবু দেখলেন তার জন্যে অপেক্ষা করছেন একটি যুবক। মানুষটির মনের ভেতরে যে বিশেষ এক উত্তেজনার সঞ্চার হয়েছে, মুখ দেখলে সে কথা বুঝতে বিলম্ব হয় না। অবিনাশবাবু নিজের নির্দিষ্ট আসনখানি গ্রহণ করে জিজ্ঞাসু চোখে যুবকের দিকে তাকিয়ে রইলেন। যুবক শুধল, মহাশয়ের নাম কি অবিনাশবাবু? অবিনাশবাবু নীরবে ঘাড় নেড়ে সায় দিলেন। একটি গুরুতর কারণে আমি আপনার কাছে এসেছি। তা কারণটি কি? কারণ বলার আগে এই খবরের কাগজের একটা জায়গা আপনাকে পড়ে শোনাতে পারি?
অনায়াসেই। যুবক একখানি খবরের কাগজ বার করে পাঠ করতে লাগলো। কলকাতার উত্তরাঞ্চলে কয়েকটি অদ্ভুত ঘটনা ঘটেছে। প্রত্যেকটি ঘটনা কেবল রহস্যময়ই নয়, উপরন্তু রীতিমতো বিপজ্জনক, এমনকি সাংঘাতিক। গত 1 মাসের মধ্যে ওখানে একই কারণে 7 জন লোক মারা পড়েছে। ভারতের প্রধান নগর কলকাতায় মাত্র 7 জনের মৃত্যুকে উল্লেখযোগ্য বলে স্বীকার করা যায় না। প্রতি মিনিটেই সেখানে হয়তো একাধিক ব্যক্তি মৃত্যুর কবলে আত্মসমর্পণ করছে। তথাপি এই 7 জন লোকের মৃত্যু নিয়ে কলকাতার উত্তরাঞ্চলে যে অত্যন্ত বিভীষিকার সৃষ্টি হয়েছে তার বিশেষ কারণের অভাব নেই। কারণগুলি এই: পরপর এই 7 জন লোকেরই মৃত্যু হয়েছে শয্যায় শায়িত অবস্থায় নিদ্রার সময়ে। প্রত্যেক লোকেরই স্বাস্থ্য ছিল ভালো এবং কোনো পীড়ায় তাদের মৃত্যু ঘটেনি। যদিও হত ব্যক্তিদের প্রত্যেকের কণ্ঠদেশে পাওয়া গিয়েছে অতি ক্ষুদ্র চিহ্ন, তবু কোনো হত্যাকারীর কবলে পড়ে যে তাদের মৃত্যু হয়েছে এমন সন্দেহ প্রকাশ করার উপায় নেই। কারণ প্রতি ক্ষেত্রেই মৃত ব্যক্তিরা ছিল রুদ্ধদ্বার গৃহের মধ্যে। প্রতি ঘটনাস্থলেই বাইরের কোনো লোকের প্রবেশ ও প্রস্থানের কিছুমাত্র চিহ্ন পাওয়া যায়নি। কোনো মৃত ব্যক্তিরই এমন শত্রু ছিল না যে তাকে হত্যা করতে পারে। কারো ঘর থেকে কোনো মূল্যবান দ্রব্য অদৃশ্য হয়নি। অথচ প্রত্যেকেই মারা পড়েছে একই অস্বাভাবিক কারণে। ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত হয়েছে প্রত্যেকেরই মৃত্যুর কারণ রক্তহীনতা। মৃত ব্যক্তিদের কারও রক্তহীনতা ব্যাধি ছিল না, অথচ কোনো মৃত ব্যক্তিরই দেহের মধ্যে পাওয়া যায়নি এক বিন্দু রক্তের অস্তিত্ব। রক্তহীনতা ব্যাধিতে মৃত্যু ঘটলেও মানুষের দেহের এমন অবস্থা ঘটে না। দেখলে মনে হয় তাদের দেহের ভেতর থেকে সমস্ত রক্ত যেন নিঃশেষে শোষণ করে নেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে উপরি উপরি 7 জন লোকের একই কারণে এমনভাবে মৃত্যু হওয়াতে শহরের উত্তরাঞ্চলে এক ভয়াবহ উত্তেজনার সৃষ্টি হয়েছে। কারো কারো ধারণা এ একরকম নতুন রহস্যময় ব্যাধি। হয়তো অবিলম্বে সাবধান না হলে এই বিশেষ ব্যাধি মড়কের আকারে আত্মপ্রকাশ করবে। কেউ কেউ এই ঘটনাগুলিকে ভৌতিক ব্যাপার বলে সন্দেহ করছে, কিন্তু পুলিশ বিপদে পড়েছে প্রত্যেক মৃত ব্যক্তিরই কণ্ঠের উপরকার সেই ক্ষুদ্র ক্ষতচিহ্ন নিয়ে। মৃত্যুর আগে তাদের কারো কণ্ঠে যে ওরকম ক্ষতচিহ্ন ছিল না তারও নিশ্চিত প্রমাণ পাওয়া গিয়েছে। ওই সব ক্ষতচিহ্নের জন্য দায়ী কে এইটুকুও বোঝা গিয়েছে, অত ছোট ক্ষতের জন্য কোনো মানুষের মৃত্যু হতেই পারে না। কিন্তু ওই লোকগুলির মৃত্যুর সঙ্গে যে ওই সব ক্ষতের বিশেষ একটি সম্পর্ক আছে সে বিষয়েও কিছুমাত্র সন্দেহ নেই। কোনো কোনো লোক আর এক মত প্রকাশ করেছেন। তাঁদের মতে এই সব মৃত্যুর জন্যে দায়ী ভ্যাম্পায়ার ব্যাট বা পিশাচ বাদুড়। এই জাতীয় বাদুড়দের স্বভাব নিদ্রিত জীবজন্তুদের রক্ত শোষণ করা। তাঁদের মতের বিরুদ্ধে কেউ কেউ যুক্তি দেখিয়েছেন পিশাচ বাদুড়দের স্বদেশ হচ্ছে মধ্য ও দক্ষিণ আমেরিকা। ও শ্রেণীর বাদুড় পৃথিবীর আর কোথাও দেখা যায় না। উত্তরে প্রথম দল বলেছেন পিশাচ বাদুড়রা যে কেবলমাত্র আমেরিকাতেই বাস করে এ কথা তাঁদেরও কাছে অবিদিত নেই। কিন্তু দৈব গতিতে ওই জাতীয় 2-1টা বাদুড় যে ভারতবর্ষে এসে পড়তে পারে না এমন কথাও জোর করে বলা যায় না। হয়তো আমেরিকা থেকে আগত কোনো জাহাজের সঙ্গে সকলের অজ্ঞাতসারেই তারা কলকাতায় এসে পড়েছে। এ সম্বন্ধে কার কথা সত্য এবং কার কথা মিথ্যা তা নিরূপণ করবার উপায় নেই। কিন্তু সমস্ত ব্যাপারই যে অত্যন্ত রহস্যময় ও বিপজ্জনক সকলকেই সে কথা স্বীকার করতে হবে। পড়া সাঙ্গ করে যুবকটি বলল, এ সম্বন্ধে আপনার মত কি? অবিনাশবাবু বললেন, আমার কোনো মতামত নেই। আপনি পড়লেন, আমি শুনলাম, এই মাত্র। লোকগুলো এমনভাবে যে মারা পড়ল তাতে কি কোনো বিশেষ কারণ থাকতে পারে? কারণ তো অনেকেই দেখিয়েছে, আমি আর নতুন কি কারণ দেখাতে পারি? আগে আপনি তাই পারেন বলেই আমি আপনার কাছে এসেছি। কিরকম? আমি গোয়েন্দাও নই, ডাক্তারও নই,
মৃত্যুর বা হত্যার রহস্য নিয়ে কোনোদিন কারবার করিনি। কিন্তু আপনি হচ্ছেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রেততত্ত্ববিদ। অবিনাশবাবুর দৃষ্টি সচকিত হয়ে উঠল। চেয়ারের উপরে সোজা হয়ে বসে যুবকের মুখের ওপর ভালো করে তিনি একবার চোখ বুলিয়ে নিলেন। তারপর ধীরে ধীরে বললেন, আপনার নামটি কি? শ্রী বিনয়ভূষণ ভৌমিক। কি করেন? আমাকে আইন ব্যবসায়ী বলে মনে করতে পারেন। আমি প্রেততত্ত্ববিদ বলেই কি আপনি আমার কাছে এসেছেন? আজ্ঞে হ্যাঁ। আপনি কি মনে করেন খবরের কাগজের ওই রহস্যময় ঘটনাগুলোর সঙ্গে প্রেততত্ত্বের কোনো সম্বন্ধ আছে? আজ্ঞে তা না মনে করলে আপনার কাছে আসবো কেন? আপনার এরকম সন্দেহের কোনো কারণ বুঝলাম না। বিনয় সে প্রশ্নের জবাব না দিয়ে হঠাৎ জিজ্ঞাসা করল, আচ্ছা, ভ্যাম্পায়ার কাকে বলে? সার্বিয়ান ভাষায় ভ্যাম্পির শব্দ থেকে ইংরাজির এই ভ্যাম্পায়ার কথাটির জন্ম। সার্বিয়ানদের বিশ্বাস কোনো দানব বা সদ্য মৃত লোকের প্রেতাত্মা অন্য কোনো মানুষের মৃতদেহের মধ্যে প্রবেশ করে জীবন্ত জীবদের রক্ত শোষণ করে বেড়ায়। বাংলায় ভ্যাম্পায়ারকে আমরা পিশাচ বলে ডাকতে পারি। আচ্ছা অবিনাশবাবু, পৃথিবীতে পিশাচ আছে এটা কি আপনি বিশ্বাস করেন? করি। আপনি কখনো পিশাচ দেখেছেন? স্বচক্ষে দেখিনি, কিন্তু তার অস্তিত্বের অনেক প্রমাণ পেয়েছি। আমার দৃঢ় বিশ্বাস কলকাতাতেও এক দুর্দান্ত পিশাচের আবির্ভাব হয়েছে। ওই 7 জন লোকের মৃত্যু তারই কীর্তি। অবিনাশবাবু বিস্মিত কণ্ঠে বললেন, কোন রকম প্রমাণ না পেয়েই আপনি এই আশ্চর্য সিদ্ধান্তে এসে উপস্থিত হয়েছেন? না অবিনাশবাবু, তা নয়, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। যথা? ঠিক ওভাবে আমি কোনো প্রমাণ দেখাতে চাই না। আপনার কাছে একটি কাহিনী বলতে চাই, আর সে কাহিনীর নায়ক হচ্ছি আমি। আপনি কি দয়া করে সে কাহিনীটি শুনবেন? বিনয়ের মুখের ওপরে আর একবার চোখ বুলিয়ে নিয়ে অবিনাশবাবু বললেন, বেশ, আমার কোনো আপত্তি নেই। তারপর বিনয় একে একে যে ঘটনাগুলোর উল্লেখ করল সেসব কথা তার ডায়েরি পাঠ করে আগেই আমরা জানতে পেরেছি। গভীর মুখে খুব মনোযোগ দিয়ে অবিনাশবাবু কাহিনীর সমস্তটা শ্রবণ করলেন। খানিকটা স্তব্ধ হয়ে বসে রইলেন। তারপর ধীরে ধীরে যেন নিজের মনে মৃদু স্বরে বললেন, এরকম আশ্চর্য কাহিনী আর কখনো আমি শুনিনি। বিনয়বাবু, আপনি যা বললেন তা শ্রবণ করে আমার মনে কয়েকটা প্রশ্ন জাগছে। কি কি প্রশ্ন? আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের ওই যে ভাঙা বাগান বাড়িটা রাজা রুদ্রপ্রতাপ সিংহ কি এরই মধ্যে কিনে নিয়েছেন? আগে হ্যাঁ। রাজা কি বাড়িখানা কেনবার জন্যে নিজেই কলকাতায় এসেছিলেন? না, তিনি একজন প্রতিনিধি পাঠিয়েছিলেন। রাজা কলকাতায় এসেছেন বলে আপনারা কি কোনো রকম খবর পেয়েছেন? না। ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের বাগান বাড়িতে এখন কোনো লোক বাস করে কি? একদিন আমি বাড়িখানা দেখতে গিয়েছিলুম। বাড়ির দরজায় তালা বন্ধ ছিল, কিন্তু বাগানের কোণে যেখানে মালিদের ঘর আছে সেখানে এসে আড্ডা গেড়েছে একদল বেদে জাতের লোক। তাদের জিজ্ঞাসা করে জানলাম রাজা এখনো কলকাতায় আসেননি, কিন্তু রাজা না এলেও ওই বেদেগুলো যে রাজারই আশ্রিত এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রাজার বিশালগড়েও আমি অনেক বেদে দেখেছি। কলকাতায় এই যে রক্তহীনতার জন্যে 7 জন লোকের মৃত্যু হয়েছে, আপনি কি সন্দেহ করেন যে এর মধ্যে রাজার কোনো হাত আছে? আগে হ্যাঁ,
সন্দেহ করি না বললে সত্য বলা হয় না। রাজা যদি কলকাতায় না থাকেন, তাহলে ওই মৃত্যুগুলোর জন্যে তিনি দায়ী হবেন কেন? আমার বিশ্বাস রাজা কলকাতাতেই আছেন। বেদেরা আমার কাছে মিথ্যে কথা বলেছে। আপনার এরকম বিশ্বাসের কারণ বুঝলুম না। একটা কারণের কথা আমি বলতে পারি, কিন্তু বলতে আমার সংকোচ হচ্ছে। কেন? কথাটা এতই আজগুবি, শুনলে হয়তো আপনি আমাকে পাগল মনে করবেন। অবিনাশবাবু একটুখানি হেসে বললেন, আজ যে কাহিনী আমাকে বললেন, তা শুনেও যখন আপনাকে পাগল বলে মনে করিনি, তখন আরো কিছু অদ্ভুত কথা শুনলে আপনার সম্বন্ধে আমার আগেকার ধারণা একটুও বদলাবে না। বিনয়বাবু, আমি প্রেত তত্ত্ববিদ। অনেকের মতে প্রেত তত্ত্বটাই হচ্ছে একটা আজগুবি ব্যাপার, কিন্তু আমি ভূত যখন মানি, আমার কাছে অলৌকিক বা আজগুবি বলে কোনো কিছু নেই। আপনি যা বলতে চান নিঃসংকোচে বলতে পারেন। বিনয় বলল, আমার বাড়ির 20-25 হাত দূরে একটা বড় কাঁঠাল গাছ আছে। আমার দোতলার শোবার ঘর থেকে কাঁঠাল গাছটা স্পষ্ট দেখতে পাওয়া যায়। সেই গাছটার একটা ডালে আজকাল মাঝে মাঝে একটা অদ্ভুত বাদুড় এসে বসতে শুরু করেছে। অদ্ভুত বাদুড়? আগে হ্যাঁ, সাধারণ বাদুড়দের স্বভাব দুখানা পা দিয়ে গাছের ডাল ধরে নিচের দিকে মাথা করে ঝুলে থাকা, কিন্তু এই বাদুড়টা ঠিক পাখির মতোই ডালের ওপর এসে বসে। কাজেই তাকে অদ্ভুত ছাড়া আর কি বলবো বলুন তো। আজ কদিন থেকে বাদুড়টাকে আপনি দেখতে পাচ্ছেন? প্রায় মাসখানেক ধরে, কিন্তু সে রোজ আসে না। 1 মাসের মধ্যে 3 দিন সে দেখা দিয়েছে, আর সেই 3 দিনই ছিল শনিবার। সন্ধ্যা যখন হয় সে দেখা দেয় ঠিক তখনই। আকারেও সে সাধারণ বাদুড়ের চেয়ে অনেক বড়। এত বড় বাদুড় আমি জীবনে কখনো দেখিনি। এই বাদুড়ের সঙ্গে রাজার কলকাতায় আগমনের সম্পর্ক কি? সম্পর্ক হয়তো কিছুই নেই, কিন্তু তবু আগে আমার সব কথা শুনুন। কাঁঠাল গাছের ডালে বসে বাদুড়টা এক দৃষ্টিতে কেবল আমার মুখের পানে তাকিয়ে থাকে। বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু তার চোখ দুটো ঠিক বাদুড়ের মতো নয়। দেখে আমার মনে হয়েছে যেন ঠিক দুটো মানুষের চোখ উগ্র দৃষ্টিতে আমাকে নিরীক্ষণ করছে। আর সেই চোখ দুটো দেখতে যেন অবিকল রাজার চোখের মতো। রাজার চোখের মতো দেখতে বাদুড়ের চোখ, এ কথাটা হাস্যকর নয়? অবিনাশবাবু কিঞ্চিত উত্তেজিতভাবে বললেন, না বিনয়বাবু, না, মোটেই হাস্যকর নয়। কি বললেন? মানুষের চোখের মতো দেখতে বাদুড়ের চোখ, আর সেই চোখ দুটো কেবল তাকিয়ে থাকে আপনার দিকেই? হ্যাঁ অবিনাশবাবু, একেবারে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেই সময় আমার কি মনে হয় জানেন? মনে হয় কে যেন আমাকে বাড়ির বাইরে যাওয়ার জন্য প্রাণপণে আকর্ষণ করছে। কে যে আকর্ষণ করছে তা বুঝতে পারি না, কিন্তু মনের মধ্যে তার আকর্ষণকে রীতিমতো অনুভব করি। তখন ভয় পেয়ে তাড়াতাড়ি জানলার ধার থেকে সরে যাই। তারপর সন্ধ্যার অন্ধকার যখন ঘন হয়ে ওঠে, তখনও সেখানে বাদুড়টা থাকে কিনা আর বোঝা যায় না। অবিনাশবাবু অত্যন্ত গভীর স্বরে বললেন, সাবধান বিনয়বাবু, সাবধান। হয়তো আপনাকে কেউ সম্মোহিত করার চেষ্টা করছে। আপনার পক্ষে রাত্রে একলা রাস্তায় বেরোনো নিরাপদ নয়। বিনয় বলল, আর একটা আশ্চর্য কথা শুনুন। গেল শনিবারে রাত যখন 3টে বেজে গেছে, হঠাৎ কার ডাকাডাকিতে আমার ঘুম ভেঙে যায়। বিছানার উপরে উঠে বসে শুনলাম বাড়ির বাইরে থেকে কে যেন আমার নাম ধরে ডাকছে। আশু বলে আমার এক ঘনিষ্ঠ বন্ধু আছে, মনে হলো তারই কণ্ঠস্বর। কিন্তু অবিনাশবাবু, বিশালগড় থেকে ফিরে আসবার পর থেকেই
রাত্রে যা কিছু দেখি আর শুনি তাতেই আমার মন সন্দিহান হয়ে ওঠে। ডাকের কথা ছেলেবেলা থেকেই শুনে আসছি। গুরুজনরাও ছেলেবেলায় সাবধান করে দিতেন রাত্রে কারুর ডাকে সাড়া দিতে নেই, অন্তত 3বার ডাকবার আগে। হঠাৎ সেই কথাটাই আমার মনে হলো। আমি সাড়া দিলাম না, কিন্তু কে ডাকছে তা দেখবার জন্যে টর্চটা হাতে করে জানলার কাছে গেলাম। নিচে টর্চের আলো ফেলে কাউকেই দেখতে পেলাম না, কেবল শুনতে পেলাম কাঁঠাল গাছের একটা ডাল সশব্দে নড়ে উঠল। তারপরেই দুখানা বড় বড় পাখনার ঝটপট শব্দ। শূন্যে আলো ফেলে দেখি মস্ত বড় একটা বাদুড় উড়তে উড়তে আকাশের দিকে উঠে যাচ্ছে। পরদিন ভোরবেলাতেই আশুর বাড়িতে ছুটলাম। সেখানে শুনলাম যে কাল রাত্রে আমাকে সে ডাকতে আসবে কি। জ্বরের আক্রমণে আজ 3 দিন ধরে সে শয্যাগত হয়ে আছে। এসব কি ব্যাপার বলুন তো অবিনাশবাবু? অবিনাশবাবু আবার কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। তারপর জিজ্ঞাসা করলেন, বিশালগড়ে যাওয়ার সময় সরাইখানায় সেই যে বুড়ি আপনাকে যে কবচখানা দিয়েছিলেন, সেখানা এখনো আপনার গলায় ঝোলানো আছে তো? আগে না, কলকাতায় এসে সেখানা গলা থেকে খুলে রেখেছি। অবিনাশবাবু তৎক্ষণাৎ ব্যস্তভাবে বললেন, সর্বনাশ! আরে করেছেন কি? জানেন, ওই কবচের গুণেই বিশালগড় থেকে আপনি প্রাণ নিয়ে পালিয়ে আসতে পেরেছেন। বিশালগড়ের রাজা সত্য সত্যই যদি পিশাচ হয়, তাহলে তার ভৌতিক দৃষ্টি এখনো আপনার উপরে নিবদ্ধ আছে। সে যখন স্বহস্তে আপনাকে স্পর্শ করেছে, তখন কলকাতায় এলেও আপনি খুব সহজেই আবার তার প্রভাবে গিয়ে পড়তে পারেন। কিন্তু ওই রক্ষা কবচখানি আপনার গলায় থাকলে সে আর কিছুই আপনাকে করতে পারবে না। এখন আপনার প্রথম কর্তব্য হচ্ছে বাড়ি গিয়ে আবার সেই কবচ ধারণ করা। তারপর আর এক কথা, আজও তো শনিবার। আপনার যদি ভুল না হয়ে থাকে, তাহলে সেই কাঁঠাল গাছে আজও বাদুড়ের আবির্ভাবের সম্ভাবনা। আমি আজ সন্ধ্যার আগে আপনার বাড়িতে যেতে চাই। আপনার আপত্তি নেই তো? বিনয় খুশি হয়ে বলল, বিলক্ষণ! আপত্তি কি মশাই? এটা তো আমার পক্ষে সৌভাগ্যের বিষয়। সেই দিন সন্ধ্যার আগে বিনয়ের শয়নগৃহতে অবিনাশবাবু গিয়ে উপস্থিত হন। সূর্য অস্তগত, ধীরে ধীরে ময়লা হয়ে আসছে দিনের আলো। আর মিনিট কয়েক পরেই চারিদিক আচ্ছন্ন হয়ে যাবে সন্ধ্যার অন্ধকারে। এখনই দৃষ্টির সামনে ভাসছে কেমন একটা ছায়া ছায়া ভাব। অবিনাশবাবু, ওই দেখুন! সাগ্রহে দৃষ্টি চালনা করে অবিনাশবাবু দেখলেন খানিক দূর থেকে উড়ে আসছে মস্ত বড় একটা কালো বাদুড়। বাদুড়টা সোজা এসে কাঁঠাল গাছের একটা বড় ডালের উপরে চুপ করে বসে পড়ল। বিনয় বলল, দেখুন দেখুন আমার কথা সত্য কিনা। আর এও দেখছেন তো, বাদুড়টা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার ঘরের দিকেই। ওর চোখ দুটো লক্ষ্য করুন। অবিনাশবাবু আস্তে আস্তে বললেন, সবই দেখছি, সবই লক্ষ্য করছি। আপনি ঠিকই বলেছেন, ওর চোখ দুটো মোটেই বাদুড়ের মতো নয়। বাদুড়ের চক্ষু কোটরের ভেতর দিয়েও মানুষেরও দৃষ্টি ফুটে ওঠেনি। এ হচ্ছে কোনো অভিশপ্ত অমানুষের দৃষ্টি। ও দৃষ্টি যার উপরে পড়বে তার সর্বনাশ না হয়ে যায় না। বিনয় কাতর কণ্ঠে বললে, তাহলে এখন আমি কি করব? আজকেও কি কোনো আকর্ষণ আপনাকে বাইরে টেনে নিয়ে যেতে চাইছে? না অবিনাশবাবু, আজ আমি সেসব কিছু অনুভব করছি না। সেই কবচখানা ধারণ করেছেন তো? আগে হ্যাঁ। জানবেন, ওই কবচ আপনার গলায় থাকলে কোনো দুষ্ট আত্মাই আর আপনাকে আকর্ষণ করতে পারবে না। আর একটা বিষয়েও আমি নিশ্চিত হতে চাই। কি বিষয়?
আমি দেখতে চাই ওই বাদুড়টার ভেতরে সত্য সত্যই কোনো অপার্থিবতা আছে কি না। কেমন করে দেখবেন? আপনার ওই কবচখানা বার করুন দেখি। তারপর ওখানা হাতে করে তুলে ধরে একেবারে জানলার ধারে গিয়ে দাঁড়ান। সত্যই যদি ওই কবচের কোনো গুণ থাকে, তাহলে এখনই তার স্পষ্ট প্রমাণ আপনি নিজেই দেখতে পাবেন। অবিনাশবাবুর কথা মতো বিনয় কবচখানা বার করে জানলার ধারে গিয়ে সামনের দিকে তুলে ধরল। সঙ্গে সঙ্গে দেখা গেল যেন কোনো অদৃশ্য হাতের প্রচণ্ড এক ধাক্কা খেয়ে বাদুড়টা কাঁঠাল গাছের ডালের উপর থেকে নিচের দিকে ঠিকরে পড়ল। কিন্তু মাটিতে গিয়ে পড়বার আগেই সে আবার নিজেকে সামলে নিয়ে তীর বেগে আকাশের দিকে উঠে চলে গেল একেবারে চোখের আড়ালে। অবিনাশবাবু মাথা নাড়তে নাড়তে বললেন, আর আমার কোনোই সন্দেহ নেই, ওটা নিশ্চয়ই পৃথিবীর সাধারণ বাদুড় নয়। আপনার কবচের শক্তি দেখলেন তো? বিনয় অনুতপ্ত কণ্ঠে বললে, আপনার কথাই সত্যি অবিনাশবাবু। কবচ খুলে ফেলে বিপদকে আমি যেচেই ডেকে আনতে চেয়েছিলাম। ভবিষ্যতে আর এমন কাজ কখনো করব না। অবিনাশবাবু বললেন, ভবিষ্যতের কথা এখন থাক, আপাতত আমরা কি করব তাই নিয়ে আলোচনা করা যাক। আপনার ধারণা পিশাচ রাজা আবার কলকাতায় এসেছে? আমার তো তাই ধারণা। ওই বাদুড়টা দেখে আপনারও মনে ওই রকম সন্দেহ জাগছে না? খালি সন্দেহ নিয়ে তো কোনো কাজ হবে না, আমি চাই স্পষ্ট প্রমাণ। কি রকম প্রমাণ? শুনুন, পিশাচ বা ভ্যাম্পায়ারের একটা বিশেষ স্বভাব আছে। দিনে তারা কোনো গোরস্থানের কবরে বা অন্য কোথাও লুকিয়ে ঠিক মৃতদেহের মতোই পড়ে থাকে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আবার হয় তাদের জাগরণ। তখন তারা জ্যান্ত মানুষের মতন লোকালয়ে গিয়ে শিকার খুঁজে বেড়ায়। সারা রাতটাই তাদের কেটে যায় এইভাবে। তারপর পূর্ব আকাশে দিনের আলো ফোটবার ঠিক পূর্ব মুহূর্তেই তারা আবার স্বস্থানে গিয়ে ঘুমিয়ে পড়ে। রাজা কলকাতায় এসেছে কিনা আর সে সত্য সত্যই পিশাচ কিনা, এটা আমরা অনায়াসেই আবিষ্কার করতে পারি। কেমন করে? আপনি তো ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের বাগান বাড়িটা চেনেন? আগে হ্যাঁ। আজ রাত্রে আমার সঙ্গে আপনি সেখানে যেতে পারবেন? বিনয় শিউরে উঠে বলল, রাত্রে? সেই পোড়ো বাড়িতে? ভয় পাবেন না বিনয় বাবু, ভয় পাবার কিছুই নেই। স্মরণে রাখবেন, আপনার সঙ্গে আছে অব্যর্থ রক্ষা কবচ। ওই পোড়ো বাড়িটা হানা বাড়ি হলেও কবচের গুণে আপনার কোনো ভয় নেই, আর আমারও কোনো ভয় নেই, কারণ আমার সহায় মন্ত্র শক্তি। আমাদের মতন যারা প্রেত তত্ত্ব নিয়ে কারবার করে, দুষ্ট আত্মাদের কবল থেকে আত্মরক্ষা করবার জন্যে সর্বদাই তাদের মন্ত্র শক্তির সাহায্য নিয়ে প্রস্তুত থাকতে হয়। তাহলে কি বলেন, আজ ওই বাগান বাড়িতে গিয়ে রাত জাগতে রাজি আছেন? বিনয়ের মুখ দেখে মনে হলো না যে সে বিশেষ আশ্বস্ত হয়েছে। নাচারের মতন বলল, আপনি যখন বলছেন তখন আমাকে যেতেই হবে। অবিনাশবাবু বললেন, আপনার কোনো ভাবনা নেই, আমরা সেই বাগান বাড়ির ভেতরে প্রবেশ করব। আপনার মুখে শুনেছি বাড়ির চারদিকেই অনেকখানি জমি আছে, সুতরাং এটুকু অনুমান করতে পারি যে সেই পোড়ো বাগানে ফুল আর ফল গাছ না থাক, ঝোপ আগাছা যথেষ্টই আছে, তাই নয় কি? আগে হ্যাঁ, সেই জমির ওপরে দস্তুর মতো একটি জঙ্গল আছে। ঝোপঝাড় খুঁজে নিতে একটুও দেরি লাগবে না। ব্যাস, তাহলেই চলবে। পুরো জঙ্গলেই আজ আমরা রাত্রিবাস করব। মন্দ কি? এও একটা নতুনত্ব। রাত্রি এখন যাত্রী হয়েছে প্রভাত তীর্থে আত্মসমর্পণ করবার জন্যে। কিন্তু প্রভাত আসন্ন হলেও
এখনো ভোরের পাখিদের ঘুম ভাঙেনি এবং উষার শুভ্র ছোঁয়ায় এখনো হয়নি বিষণ্ণ অন্ধকারের মৃত্যু। ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের ভাঙা বাড়ির বড় বাগানের যেখানে আগে ছিল মস্ত বড় ফটকটা, এখন তার কোনো চিহ্নই বিদ্যমান নেই। কিন্তু সেখান দিয়ে একটা পথ ভেতর দিকে অগ্রসর হয়ে বাড়ির দরজা পর্যন্ত চলে গিয়েছে। সেই পথের ধারেই এমন একটা প্রকাণ্ড ঝোপ ছিল যে তার ভেতরে একটা হাতিরও স্থান সংকুলান হতে পারে। অবিনাশবাবুর সঙ্গে বিনয় আশ্রয় নিয়েছে সেই ঝোপটার মধ্যেই। বাইরে থেকে কোনো দৃষ্টি তাদের আবিষ্কার করতে পারবে না, কিন্তু ভেতর থেকে ঝোপের ফাঁক দিয়ে পথের ওপরটা স্পষ্ট দেখতে পাচ্ছে তারা। সারা রাত শুকনো পাতা নড়লেই সাপের ভয়ে চমকে চমকে উঠছে এবং ঝাঁকে ঝাঁকে হৃষ্টপুষ্ট মশকদের দ্বারা আক্রান্ত হয়ে বিনয়ের দেহ মন কাবু হয়ে পড়েছে একেবারে। অবিনাশবাবু কিন্তু এমন স্থিরভাবে বসে আছেন যে দেখলে মনে হয় না তিনি একটাও মশার কামড় খেয়েছেন। খুব দূরে কোথা থেকে একটা বড় ঘড়ি ঢং ঢং করে 5 বার বেজে উঠল। অবিনাশবাবু আস্তে আস্তে বিনয়ের গায়ে ঠেলা মেরে বললেন, হুঁশিয়ার। বিনয় আঁতকে উঠে বলল, কি হয়েছে অবিনাশবাবু? হবে আর কি, এখানে সত্যিই যদি কোনো পিশাচ থাকে তাহলে তার আসবার সময় হয়েছে। ওই দেখুন, রাত্রির অন্ধকার ক্রমেই পাতলা হয়ে আসছে, পূর্ব দিকের আকাশটাও এখন অনেকটা ফর্সা। পিশাচের চোখ কোনোদিন উষার আলো পর্যন্ত সহ্য করতে পারে না। আমাকে এখন কি করতে হবে? কিছুই করতে হবে না, চোখ দুটোকে সজাগ রেখে খালি চুপ করে বসে থাকতে হবে। ভোরের বাতাসের প্রথম ঝাপটা তাদের কপালের ওপর বুলিয়ে দিয়ে গেল ভারী মিষ্টি একটি ঠান্ডা ছোঁয়া। কোনো গাছ থেকে ডেকে উঠল দুটো একটা কাক। অবিনাশবাবু, চুপ, ওইদিকে দেখুন। হালকা অন্ধকারের ভেতর দিয়ে একটা সুদীর্ঘ মূর্তি বাগানের ভেতরে প্রবেশ করল। মূর্তির দেহের কালো পোশাকটা অন্ধকারের সঙ্গে প্রায় এক হয়ে গিয়েছে, কিন্তু বেশ স্পষ্ট দেখা যাচ্ছে তার মুখের শুভ্রতা। মস্ত একজোড়া পাকা গোঁফের 2 প্রান্ত হাওয়ায় দুলে দুলে উঠছে। বিনয় তাও দেখতে পেল। মুখখানাকে ভালো করে চিনতে পারল না বটে, কিন্তু জাঁদরেল গোঁফ জোড়া চিনে ফেলতে তার একটুও কষ্ট হলো না। এই গোঁফের একমাত্র মালিক রাজা রুদ্রপ্রতাপ। বাগানের ভিতরে ঢুকে মূর্তিটা ঝোপের ঠিক পাশের পথে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তার কি সন্দেহ হলো জানি না, কিন্তু সে যখন ফিরে ফিরে এদিকে ওদিকে দৃষ্টি চালনা করছিল, তখন তার 2 চোখে জ্বলে জ্বলে উঠছিল যেন তীব্র বিদ্যুতের শিখা। আচম্বিতে আকাশ বাতাস কাঁপিয়ে অমানুষিক কণ্ঠে মূর্তিটা করে উঠল ভয়াবহ অট্টহাস্য। বিনয় সভয়ে অবিনাশবাবুর একখানা হাত 2 হাতে চেপে ধরল এবং অবিনাশবাবুও খানিকটা স্তম্ভিতের মতন হয়ে গেলেন। এমন অট্টহাসি মানুষের কর্ণ বোধহয় কোনোদিন শ্রবণ করেনি। তেমনি হা হা করে হাসতে হাসতে মূর্তিটা দ্রুত পদে বাড়ির দিকে প্রায় ছুটে চলে গেল। তারপর শোনা গেল দরজা খোলার এবং দুম করে বন্ধ হওয়ার শব্দ। বিনয় কাঁপতে কাঁপতে বলল, ও অবিনাশবাবু, ও অমন করে হাসলো কেন? হয়তো আমাদের অস্তিত্ব জানতে পেরেছে, কিন্তু তবুও তো আমাদের আক্রমণ করলো না।
ভোরের পাখি ডেকে উঠেছে, ওর আর কোনো শক্তি নেই। পরদিনের বেলা 10:30। বিনয় হন্তদন্তের মতো অবিনাশবাবুর বৈঠকখানায় এসে হাজির। তার হাতে একখানা খবরের কাগজ। গতকালের রাত্রি জাগরণের পর আজ অবিনাশবাবুর ঘুম ভেঙেছিল একটু বেলায়। প্রথম চায়ের পেয়ালায় প্রথম চুমুক দিতে যাচ্ছেন, এমন সময় বিনয়কে দেখে বিস্মিত স্বরে তিনি বললেন, ব্যাপার কি? আপনার মুখের ভাব তো সন্তোষজনক বলে মনে হচ্ছে না। বিনয় একখানা চেয়ারের উপর বসে পড়ে বলল, আপনার কথার উত্তর না দিয়ে আমি এই খবরের কাগজখানা পাঠ করতে চাই। আবার খবরের কাগজ? কাল কি আবার নতুন কোনো মানুষ রক্তশূন্যতা রোগে মারা পড়েছে? শুনুন। এই বলে বিনয় খবরের কাগজখানা পাঠ করতে লাগলো। কলকাতায় ভ্যাম্পায়ার বাদুড়। অনেকেই এতদিন যে সন্দেহ প্রকাশ করছিলেন, কাল রাত্রে তা সত্যে পরিণত হয়েছে। ইয়াংকি মুলুকের ভ্যাম্পায়ার বাদুড় দেখা দিয়েছে ভারতের প্রধান শহর কলকাতায়। পুলিন বিহারী বসু শ্যামবাজার অঞ্চলে বাস করেন। তিনি একজন কারবারি লোক। গতকাল সন্ধ্যার পর আহারাদি সম্পন্ন করে তিনি নিজের শয়নগৃহে গমন করেন। তারপর যথাসময়ে তিনি নিদ্রিতও হয়ে পড়েন। তার স্ত্রী বাড়িতে ছিলেন না, নিজের কোনো আত্মীয়ের বাড়ি বিবাহ উপলক্ষে নিমন্ত্রণে গিয়েছিলেন। সেখান থেকে প্রায় মধ্যরাত্রে তিনি আবার বাড়িতে ফিরে আসেন। পুলিনবাবু সেদিন শয়নগৃহের দরজা কেবল ভেজিয়ে রেখেছিলেন। স্ত্রী আসলে দরজার আগল খোলবার জন্যে পাছে তার নিদ্রার ব্যাঘাত ঘটে সেই ভয়েই ভেতর থেকে তিনি দরজা বন্ধ করেননি। তার স্ত্রী দরজা ঠেলে ঘরের ভেতরে প্রবেশ করলেন। ঘরের আলো জ্বালাই ছিল এবং সেই আলোতে তার স্ত্রী দেখলেন ভয়ালো এক দৃশ্য। প্রকাণ্ড একটা কৃষ্ণবর্ণের কি জীব তার নিদ্রিত স্বামীর দেহের ওপরার্ধ প্রায় আচ্ছন্ন করে শয্যার উপরে স্থির হয়ে আছে। সেই দৃশ্য দেখে তিনি প্রাণপণে চিৎকার করে ওঠেন এবং সঙ্গে সঙ্গে জীবটা তার স্বামীর দেহের ওপর থেকে উঠে জানলার ভেতর দিয়ে ঘরের বাইরে গিয়ে ডানার ঝটপট শব্দ করে উড়ে যায়। তখন বুঝতে পারা যায় যে জীবটা বাদুড় ছাড়া আর কিছুই নয়। পুলিনবাবুর স্ত্রী বিছানার পাশে এসে দেখলেন তখনও তার স্বামীর নিদ্রাভঙ্গ হয়নি এবং তার কণ্ঠদেশের উপর থেকে ঝরে পড়ছে রক্তের ধারা। তারপর অনেক চেষ্টা করেও স্বামীর নিদ্রা ভাঙাতে না পেরে পুলিনবাবুর স্ত্রী ডাক্তারের বাড়িতে খবর পাঠান। ডাক্তার এসে পরীক্ষা করে বলেন পুলিনবাবু জীবিত আছেন বটে এবং তার প্রাণেরও কোনো আশঙ্কা নেই, তবে রক্তশূন্যতার জন্যে অত্যন্ত নির্জীব হয়ে পড়েছেন। যদিও এই ঘটনার বিস্তৃত বিবরণ এখনও আমরা পাইনি, তবু যতটুকু প্রকাশ পেয়েছে তারই ওপর নির্ভর করে আমরা বলতে পারি এর আগে কলকাতার গত 1 মাসের মধ্যে উপরি উপরি 7 জন লোকের যে রহস্য মৃত্যু ঘটেছে তার সঙ্গে এই ঘটনার নিশ্চয়ই একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ওই 7 জন লোকও মারা পড়েছে রক্তশূন্যতার জন্যে। পুলিনবাবুও যে ঠিক এই একই কারণে মৃত্যুমুখে পড়তেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার স্ত্রীর আকস্মিক আগমনের জন্যেই এই যাত্রা তিনি রক্ষা পেয়েছেন। অনেকেই মত প্রকাশ করেছিলেন যে এই সকল দুর্ঘটনার জন্যে দায়ী আমেরিকার ভ্যাম্পায়ার বাদুড়। যে কোনো উপায়েই হোক এক বা একাধিক ওই জাতীয় জীব কলকাতায় এসে উপস্থিত হয়েছে। পুলিনবাবুর স্ত্রী দেখেন যে তার স্বামীর দেহের ওপরে একটা প্রকাণ্ড কালো বাদুড় স্থির হয়ে পড়ে আছে এবং এই বাদুড়টাই যে পুলিনবাবুর রক্ত শোষণ করছিলেন এ কথা অস্বীকার করবার উপায় নেই। এতদিন পরে উত্তর কলকাতার এই বিচিত্র রহস্যের একটা সমাধান হলো, কিন্তু এখন একটা বড় প্রশ্ন হচ্ছে এই যে কোন উপায়ে এই ভ্যাম্পায়ার বাদুড়ের কবল থেকে শহরবাসীরা উদ্ধার লাভ করবে। কর্তৃপক্ষের নিকট থেকে আমরা এই প্রশ্নের উত্তর দাবি করছি। সমস্ত শুনে অবিনাশবাবু আগে নীরবে খালি করলেন চায়ের পেয়ালাটা, তারপর বললেন, কাগজওয়ালাদের বিশ্বাস এতদিন পরে সব রহস্যের সমাধান হয়েছে। ভ্যাম্পায়ার বাদুড়ও দেখা গিয়েছে, আর 7 জন লোকের মৃত্যুর কারণও জানতে বাকি রইল না কারুর। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ জীব আমরা মানুষ,
আসল রহস্যের কতটুকু খবরই বা আমরা রাখতে পারি? ভ্যাম্পায়ার বাদুড়, রাবিশ! আসল কথা জানতে পারলে শহরবাসীদের নাড়ি একেবারে ছেড়ে যাবে। বিনয় কাতর মুখে বলল, অবিনাশবাবু, কলকাতাবাসীদের মাথার উপরে কি ভীষণ বিপদের খাড়া ঝুলছে, এটা তো এখন আপনি বুঝতে পেরেছেন। আপনি কি চেষ্টা করলে এই বিপদ দূর করতে পারবেন না? অবিনাশবাবু বললেন, পারি বিনয়বাবু, পারি। চেষ্টা করলে হয়তো 24 ঘন্টার ভেতরেই আমি ওই পিশাচ রাজার সব লীলা খেলা সাঙ্গ করে দিতে পারি। তবে সেই চেষ্টাই করুন না অবিনাশবাবু, সেই চেষ্টাই করুন। অবিনাশবাবু ভাবতে ভাবতে ধীরে ধীরে বললেন, ব্যাপারটা একটু ভালো করে বোঝবার চেষ্টা করুন। পুলিশের কাছ থেকে আমরা কোনো সাহায্য পাব না, কারণ পুলিশ কোনোদিনই ভূত, প্রেত, পিশাচ, দৈত্য বা দানব নিয়ে মাথা ঘামাতে রাজি হবে না। আমাদের মুখে সব কথা শুনলে তারা আমাদের তাড়াতাড়ি পাঠাতে চাইবে পাগলা গারদে। সুতরাং পুলিশের কথা একেবারেই ভুলে গিয়ে আমাদের দুজনকে কাজ করতে হবে খুব গোপনে আর স্বাধীনভাবে। হ্যাঁ অবিনাশবাবু, আপনার এ অনুমান মিথ্যা নয়। বিনয়বাবু, কাল রাত্রে আপনি ছিলেন বিনিদ্র, আজকেও কি সারা রাত না ঘুমিয়ে জেগে থাকতে পারবেন? কেন বলুন দেখি। আমার দৃঢ় বিশ্বাস, সূর্যোদয়ের পরেই পিশাচ রাজা ওই বাড়ির ভেতরে কোনো এক জায়গায় নির্জীব হয়ে পড়ে থাকে। সন্ধ্যার আগে তার দেহে আর জীবনের লক্ষণ প্রকাশ পায় না। দিনের বেলায় তার অবস্থা হয় একান্ত অসহায়ের মতো। আক্রান্ত হলেও সে কিছুতেই আত্মরক্ষা করতে পারে না। পিশাচকে বধ করবার উপায় আমার অজানা নেই। দিনের বেলায় একবার তাকে হাতে পেলেই তার কবল থেকে তখনই পৃথিবীকে মুক্তি করে দিতে পারি। এজন্যে রাত জাগবার দরকার কি অবিনাশবাবু? কাল সকালেই তো সূর্যোদয়ের পরে আমরা ওই বাড়ির ভেতরে গিয়ে ঢুকতে পারি। বিনয়বাবু, আপনি ছেলে মানুষের মতো কথা বলছেন। বাগান বাড়ির মালিদের ঘরে একদল বেদেকে কি আপনি সচক্ষে দেখেননি? ওরা কেন যে ওখানে আছে তাও কি বুঝতে পারছেন না? ওরা হচ্ছে রাজার মাইনা করা অনুচর। বাড়ির ওপরে পাহারা দেওয়ার জন্যেই রাজা ওদের নিযুক্ত করেছে। রাজা নিজেও জানে দিনের বেলায় সে হয়তো অত্যন্ত অসহায়, তাই সেই সময় বাড়ির চারদিকেই থাকে বেদেদের কড়া পাহারা। আমরা কেমন করে তাদের চোখে ধুলো দেব? অতএব দিনের কথা ভুলে গিয়ে ওই বাগান বাড়িতে যেতে হবে রাত্রির অন্ধকারে গা ঢেকে। বাড়িখানা আমিও দেখেছি, প্রকাণ্ড বাড়ি। চোরের মতন বাড়ির ভিতরে ঢুকে আনাচে কানাচে বা কোনো একখানা ঘরের ভেতরে লুকিয়ে বসে আমরা দুজনে সূর্যোদয়ের অপেক্ষা করব। তারপর পিশাচ যখন হবে জড় পদার্থের মতো, তখন আমরা তার দেহটিকে ধ্বংস করবার চেষ্টা করব। কিন্তু যে সময় আমরা ওই বাড়ির ভেতরে গিয়ে ঢুকব, রাজা যদি তখনই উপস্থিত থাকে? রাত্রে সেখানে রাজার উপস্থিতির সম্ভাবনা খুবই অল্প। সাধারণত পিশাচরা সূর্যাস্ত হলেই শিকারের সন্ধানে যাত্রা করে। আমাদের বিশ্বাস, অলৌকিক শক্তির গুণে রাজা বাদুড়ের আকার ধারণ করতে পারে। যে কালো বাদুড়টা আপনাকে জ্বালাতন করতে যেত, সেটা যে সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হওয়ার আগেই সেই কাঁঠাল ডালে গিয়ে বসত, এরই মধ্যে কথা আপনি ভুলে গিয়েছেন। বিনয় একটা নিঃশ্বাস ফেলে বলল, না, ভুলিনি অবিনাশবাবু। আপনার মতোই অভ্রান্ত বলে বোধ হচ্ছে। যদিও সেই প্রেতপুরীর মধ্যে রাত্রি যাপন করবার কথা মনে করেই আমার বুকটা ধড়াস করে উঠছে। তবুও মানুষের এই মহাশত্রুকে বধ করবার জন্যে সমস্ত বিপদকেই আমি তুচ্ছ বলে উড়িয়ে দিতে পারি। তাহলে ওই কথাই রইল অবিনাশবাবু, কখন আমরা ওই বাগান বাড়ির দিকে যাত্রা করব? রাত 12টার পর। রাত যখন 1টা,
প্রগাঢ় অন্ধকারের ভেতর দিয়ে তারা উপস্থিত হল সেই বাগান বাড়িখানার কাছে। অন্ধকারের মধ্যে দীপ্ত জোনাকিদের দেখাচ্ছে অশরীরীদের ভুতুড়ে আলো ফুলের মালার মতো। ঝিল্লিদের ঝংকারও শোনাচ্ছে কেমন যেন অস্বাভাবিক। ইহলোকের কানে কানে যেন শোনাতে চায় পরলোকের কর্কশ কণ্ঠ। বাতাসে বাতাসে গাছে গাছে জাগছে যে পত্রমর্মর, তাও যেন অভিশপ্ত আত্মাদের করুণ দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই নয়। রাত্রে পৃথিবীর ওপর অন্ধকারের জবনিকা নেমে এলে সৃষ্টির প্রভাত থেকে মানুষের মনের ভেতরে সঞ্চারিত হয়ে আসে এক অবর্ণনীয় অপার্থিব ভাব। তখন সহজ বস্তুকেও আর সহজ বলে মনে হয় না। অন্ধ দৃষ্টি আর কিছুই দেখতে না পেলেও কল্পনায় চারিদিকেই দেখে বা দেখছে বলে সন্দেহ করে রহস্যময় আতঙ্ক আর আতঙ্ক। অবিনাশবাবু বললেন, বিনয়বাবু, আপনি এমন বোবার মতন চুপ করে আছেন কেন? আপনার ভয় হচ্ছে নাকি? বিনয় বলল, ভয় যে হচ্ছে না কেমন করে বলি। এখন আমি চারদিকেই দেখছি সেই ভয়ানক রাজার মূর্তি। প্রত্যেক ঝোপ ঝাড় নড়ে নড়ে উঠছে, আর আমার মনে হচ্ছে রাজা বুঝি টের পেয়েছে আমাদের অস্তিত্ব। আমরা হচ্ছি আলোর ভক্ত, আর রাজা হচ্ছে অন্ধকারের জীব। এই নিশাচর যে আমাদের অনুসরণ করছে না, কিছুতেই আমি মনে করতে পারছি না এই কথাটা। কিন্তু আপনাকে তো আমি বারবার বলছি যে ওই কবচ সঙ্গে থাকলে আপনার কোনো আশঙ্কা নেই। জানি অবিনাশবাবু, জানি। দুর্বল মন তবু সহজে প্রবোধ মানতে চায় না। বিনয়কে সান্ত্বনা দেওয়ার জন্যে তার হাত ধরে আরো কয়েক পদ অগ্রসর হয়ে অবিনাশবাবু বললেন, আচ্ছা, আগেও তো আপনি এই বাড়িখানা দেখেছেন? আগে হ্যাঁ, এ বাড়ির ভিতর বাইর সবই আমার দেখা। খুব সম্ভব বাড়ির সদর দরজাটা বাইরে থেকে তালা বন্ধ করে রেখেছে। এই বাড়িতে ঢোকবার আর কোনো উপায় আপনি জানেন? বাড়ির পেছনে দেখেছিলাম পাল্লাহীন একটা খিড়কির দরজা, সেখান দিয়ে অনায়াসেই ভেতরে প্রবেশ করা যায়। বেশ, তাহলে ওই পথেই আমরা অবলম্বন করব। বেদেদের কোনো সাড়া নেই, আর এত রাত্রে তাদের সাড়া থাকবার কথাও নয়। তারা জানে তাদের রাজা বেরিয়েছে এখন নৈশ বিহারে, অতএব বাড়ির ওপরে আর পাহারা দেবার দরকার নেই। নিশ্চয়ই তারা এখন নিশ্চিন্ত হয়ে নিদ্রা দেবীর আরাধনা করছে। আসুন বিনয়বাবু। অন্ধকার হাতড়ে হাতড়ে বার কয়েক হোঁচট খেয়ে তারা উপস্থিত হলো বাড়িখানার পেছন দিকে। অন্ধকার যেখানে ঘন নয় এমন একটা জায়গা দেখিয়ে দিয়ে বিনয় বলল, ওইখানে আছে একটা পানায় সবুজ মস্ত বড় পুরনো পুকুর, আর এই দিকে আছে খিড়কির সেই ভাঙা দরজাটা। দ্বারপথ আবিষ্কার করতে বিশেষ বেগ পেতে হলো না। ভিতরে ঢুকে অবিনাশবাবু বললেন, আর কোনো অযাচিত লোককে ভয় করবার কারণ নেই। এইবারে আমরা টর্চ জেলে একখানা গা ঢাকা দেবার মতো জায়গা খুঁজে বার করতে পারি। টর্চের চাবি টিপে আলো জেলে দুজনে অগ্রসর হতে লাগলো। তাদের চারিদিকেই দেখা যাচ্ছে প্রায় ধ্বংসস্তূপের মতো জীর্ণ বাড়ির আগাছা ভরা উঠোন, দালানের ভেঙে পড়া খিলানের পর খিলান, ধসে পড়া সোপান ও হেলে পড়া দেওয়ালের ওপর ঝুলে পড়া কড়ি ও বর্গা। এক জায়গা থেকে তাদের পদশব্দ শুনে দুটো শেয়াল বেগে ছুটে পালিয়ে গেল। একাধিক সর্পেরও সন্ধান পাওয়া গেল। একটি ঘরের ভিতর কিরকম ঝটপট ঝটপট শব্দ। উপর দিকে আলো ফেলে শুকনো গলায় বিনয় বলে উঠল,
বাদুড়! সে ভয়ে ভয়ে পিছিয়ে আসছিল, কিন্তু অবিনাশবাবু তার কাঁধের ওপর হাত দিয়ে শান্ত স্বরে বললেন, ওরকম ছোট বাদুড় দেখে আপনি আঁতকে উঠলেন কেন? ওটা তো সাধারণ বাদুড় ছাড়া আর কিছুই নয়। আর একটা ঘরে ঢুকেই তারা শুনতে পেল বিকট কণ্ঠের কয়েকটা অদ্ভুত চিৎকার। বিনয়ের সর্বাঙ্গ কণ্টকিত হয়ে উঠল এবং যেন খাড়া হয়ে উঠল তার মাথার চুলগুলো পর্যন্ত। অবিনাশবাবু হেসে বললেন, ও তক্ষক, কোনো ভয় নেই। তারপর তারা প্রবেশ করল খুব বড় একটা ঘরের ভেতরে। সেই ঘরখানার অবস্থা অন্যান্য ঘরের মতন শোচনীয় ছিল না, যদিও তার মেঝের উপরে জমে আছে বহুকালের সঞ্চিত ধুলো এবং তার দেওয়ালের গা থেকেও খসে পড়ছে চুন বালির প্রলেপ। তবু চেষ্টা করলে সে ঘরখানাকে এখনো মানুষের ব্যবহারযোগ্য করে নেওয়া যায়। সেই ঘরেরই এক কোণে দেখা গেল প্রকাণ্ড একটা সিন্দুক। সেটা দেখেই চমকে উঠে বিনয় বলল, ওই তো ওই সিন্দুকটাকেই আমি দেখেছি বিশালগড়ে। দিনের বেলায় রাজা মরার মতন শুয়ে থাকে ওর ভেতরে। অবিনাশবাবু এগিয়ে গিয়ে সিন্দুকের ভারী ডালাটা খুলে ফেলে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললেন, সিন্দুকের ভেতরে দেখছি বিছানার বদলে রয়েছে রাশিকৃত স্যাঁতে মাটি। হ্যাঁ, পিশাচেরই উপযুক্ত শয্যা বটে। দিনের বেলায় পিশাচ শুয়ে থাকতে চায় কবরের ভিজে মাটির বিছানায়। এখানে পিশাচ কবরের বদলে ব্যবহার করছে একটা সিন্দুককে, কিন্তু নিজের স্বভাব ভুলতে না পেরে নগ্ন মাটির ওপরেই শয্যা রচনা না করে পারেনি। বিনয় নিজের হাতের ঘড়ি দেখে বলল, রাত 3টে বেজেছে। রাজার আসতে এখনো অনেক দেরি। কিন্তু তার কথা ফুরোতে না ফুরোতেই সেই প্রকাণ্ড ঘরটা ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠল পৈশাচিক অট্টহাসির তরঙ্গে। দুজনেই বিদ্যুতের মতো পিছনে ফিরে দেখে কখন নিঃশব্দ পদে রাজা এসে প্রবেশ করে দাঁড়িয়ে আছে ঠিক সেই ঘরের মাঝখানে। রাজা হাসতে হাসতে হঠাৎ হাসি থামিয়ে ফেলে বজ্রের মতো কঠিন স্বরে চিৎকার করে বলল, ক্ষুদ্র মানুষ, তোরা যে আজ এইখানে আসবি, কালকেই আমি তা অনুমান করেছিলাম। তোরা হচ্ছিস নশ্বর, দুনিয়ায় এসেছিস দুদিনের পরমায়ু নিয়ে। কতটুকু তোদের বুদ্ধি! আমি হচ্ছি অমর। আজ 3 শতাব্দী ধরে এই পৃথিবীর বুক মারিয়ে আমি বিচরণ করছি দিক বিদিকে। আমার মনের মধ্যে আছে 3 শতাব্দী কালের সুদীর্ঘ অভিজ্ঞতা। এত বড় দুঃসাহস তোদের! আমার সঙ্গে করতে চাস প্রতিদ্বন্দ্বিতা? তোদের সমস্ত উচ্চাকাঙ্ক্ষা আজ লুপ্ত করে দেব আমি এই মুহূর্তে। দুই ক্রুদ্ধ চোখে দুটো দপদপে শিখা জ্বালিয়ে রাজা পায়ে পায়ে এগিয়ে আসতে লাগলো তাদের দিকে, সামনে সুদীর্ঘ বাহু বাড়িয়ে। ভয়ে দুশ্চিন্তায় বিনয়ের মুখ হয়ে গেল মরার মতো পাণ্ডুর। পায়ে পায়ে সেও পিছোতে লাগলো, চমকে চমকে উঠতে লাগলো। অবিনাশবাবু কিন্তু নিশ্চল, তার নেই এতটুকু ভয়ের লক্ষণ। স্থির গভীর স্বরে তিনি বললেন, নির্ভয় হন বিনয়বাবু,
আপনার অস্ত্রের কথা আবার ভুলে গেলেন? শিগগির বার করুন সেটা। বিনয় কাঁপতে কাঁপতে নিজের জামার তলা থেকে টেনে বার করে ফেলল গলায় ঝোলানো সেই কবচখানা। বিকট আর্তনাদ করে রাজা তখনই ঘুরে মাটির উপরে পড়ে গেল বিদ্যুতাহতের মতো। তারপর চোখের পলক পড়তে না পড়তেই আবার উঠে ঝড়ের মতো বেগে ঘরের ভেতর থেকে অদৃশ্য হয়ে গেল। বিনয়ের হাত ধরে টানতে টানতে অবিনাশবাবুও ছুটলেন ঘরের বাইরে। উঠোনের ওপর আবার দেখা গেল পলাতক রাজার ছুটন্ত মূর্তি। অবিনাশবাবু দৌড়তে দৌড়তে চেঁচিয়ে বললেন, ভয় পাবেন না বিনয়বাবু, ছুটে চলুন আমার সঙ্গে। পিশাচ এখন শক্তিহীন, আমাদেরই ভয়ে সে পালিয়ে আত্মরক্ষা করতে চায়। ওই কবচ একবার যদি ওর গায়ে স্পর্শ করাতে পারি তাহলে এখনই ও মূর্ছিত হয়ে আমাদের হস্তগত হবে। তারপর যা করবার আমিই করব। রাজার মূর্তি বৃদ্ধের মতো বটে, কিন্তু তার দেহে আছে যেন একাধিক যুবকের প্রবল শক্তি। অত্যন্ত ক্ষিপ্র গতিতে কখনো রাশিকৃত ইটের স্তূপের উপর লাফ মেরে এবং কখনো বা মাটির উপর দিয়ে দ্রুতগামী হরিণের মতো ছুটতে ছুটতে ক্রমেই সে দূরে সরে যেতে লাগলো। খিড়কির ভাঙা দরজা দিয়ে অবিনাশবাবুর সঙ্গে বিনয়ও বাইরে গিয়ে দাঁড়িয়ে শুনতে পেল সেই পানীয় ভরা পুকুরের জলের ভেতরে কে যেন ঝাঁপ দিয়ে পড়ল। তারপর শোনা গেল সাঁতার কাটতে কাটতে জলে ছুপ ছুপ শব্দ তুলে কে ওপারের দিকে চলে যাচ্ছে। অবিনাশবাবুও পুকুরের ডান পাড়ের ওপর দিয়ে দৌড়ে ওদিকে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু হঠাৎ পায়ে গাছের শুকনো শিকড়ের মতো কি একটা জিনিসের বাধা পেয়ে মাটির ওপরে শটান পড়ে গেলেন। বিনয় তাড়াতাড়ি তাকে তুলে আবার বসিয়ে দিল। তখন জলের উপরে সাঁতারের শব্দ থেমে গিয়েছে এবং পর মুহূর্তেই জেগে উঠল আর একটা নতুন শব্দ, শূন্যে বাদুড়ের ডানার ঝটপটানির শব্দ। ক্রুদ্ধ মুখে আকাশের দিকে তাকিয়ে অবিনাশবাবু বললেন, রাজা আবার আমাদের নাগালের বাইরে। ওই দেখুন, একটা অসম্ভব প্রকাণ্ড কালো বাদুড় দুই দিকে দুখানা ডানা বিস্তৃত করে আকাশের গায়ে উড়ে যাচ্ছে উপরে, আরো উপরে। পরদিনের গভীর রাত্রি অবিনাশবাবু ও বিনয় আবার সেই বাগান বাড়িতে, কিন্তু সেই বড় ঘরে প্রবেশ করে দেখা গেল মস্ত সিন্দুকটা সেখান থেকে অদৃশ্য হয়েছে। বিনয় মাথা চুলকোতে চুলকোতে বলল, অবিনাশবাবু, পাখি কি উড়েছে? পাখি যে উড়েছে সেটা তো কাল সচক্ষেই আমরা দেখেছি। আপনার কবচ তার সহ্য হবে না। বেদেরা? পাখির বাসা আছে সেই সিন্ধুকে। বেদেরা নিশ্চয়ই বাসা নিয়ে ফিরে গেছে বিশালগড়েই। এখন উপায়? আমাদেরও যেতে হবে বিশালগড়ে। বলেন কি, আবার সেই মারাত্মক জায়গায়? জমকে খুঁজতে গেলে জমালয়েই যেতে হয়। শুনছিলেন বিশালগড়ের দুঃশাসন তৃতীয় পর্ব। প্রথম এবং দ্বিতীয় পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই শুনুন। কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগছে এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আরও বিভিন্ন স্বাদের গল্প আসতে চলেছে আমাদের চ্যানেলে। দেখা হবে পরের পর্বে। নমস্কার।